সন্ধ্যার খবরে। একে এসটিএনটি বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সুন্দরবনের মতো আরেকটি সমৃদ্ধ ম্যানগ্রোভ বন পেতে যাচ্ছে বাংলাদেশ। বৃহত্তর নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী সমুদ্র উপকূলে ইতোমধ্যে সুন্দরবনের বৈশিষ্ট্য নিয়ে যে ম্যানগ্রোভ বন তৈরি হয়েছে তার আয়তন সুন্দরবনের প্রায় 1/5। তবে বন কর্মকর্তারা বলছেন, নতুন সৃষ্টি হওয়া এই বনের বিস্তৃতি নির্ভর করছে এটিকে কতটা মানুষের চাপমুক্ত রাখা যায় তার উপর। আশিকুর রহমান চৌধুরীর বিশেষ রিপোর্ট, সাথে ছিলেন পটুয়াখালীর প্রতিনিধি কাজল বরণ দাস, ক্যামেরায় অজিত আইচ, তাপস। গভীর সমুদ্রে জেগে ওঠা বিশাল বিশাল দ্বীপ দেখেই যেখানে বিস্ময় কাটছিল না, সেখানে ওই সকল দ্বীপে বিস্তীর্ণ বনভূমি বিস্ময়ের মাত্রাকে যেন আরো বাড়িয়ে দিল। কাছে আসার পর বুঝতে আর বাকি রইল না কেন বৃহত্তর নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা আর ভোলার অনেকেই বলে থাকেন তাদের উপকূলেও সুন্দরবন আছে। ম্যানগ্রোভ ফরেস্ট অবশ্যই ম্যানগ্রোভ ফরেস্ট। ইট লুকস লাইক সুন্দরবন, এক্সেপ্ট দ্যাট সুন্দরী গাছ নাই, হয়তো অল্প দুইটা একটা এখানে সেখানে আসে, বাট দিস ইজ অ্যাবসলিউটলি লুকস লাইক সুন্দরবন। ইটস এ সুন্দরবন। গভীর সমুদ্রে যে বিস্তীর্ণ দ্বীপ জেগে ওঠে সেখানে প্রথমে দেখা যায় জোয়ার প্লাবিত কিছু গাছ আর আগাছার অস্তিত্ব, যা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন সৃষ্টির একেবারে শুরুর ধাপ। বিষয়টি বুঝতে পেরে 70-এর দশকে তৎকালীন উপকূলীয় বন কর্মকর্তা জুনায়েদ কবির চৌধুরী উপকূলে ম্যানগ্রোভ বন দ্রুত সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কেওড়া গাছের বনায়ন করেন। আর সেই বনায়নের মধ্য দিয়ে প্রায় 40 বছরে উপকূলে যে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সৃষ্টি হয়েছে তার আয়তন এখন সুন্দরবনের 1/5। ম্যানগ্রোভ এফরেস্টেশন এজ এ টেকনিক গ্লোবালি জানা ছিল না। ন্যাচারালি ম্যানগ্রোভ হয় এটা জানেন, কিন্তু ম্যানগ্রোভকে আর্টিফিশিয়ালি করানো যাবে এটা আমাদের জানা ছিল না, কারণে জানা ছিল না। এটা বাংলাদেশি ফরেস্টাররাই প্রথমে শুরু করছে এবং বাংলাদেশি ফরেস্টাররাই প্রথমে এটা সাকসেসফুলি প্ল্যান্টেশন করতে পারছে। সুন্দরবন তো একটা স্পেসিফিক লোকালিটি না, সুন্দরবন টাইপ ফরেস্ট অল অ্যালং দি কোস্ট এখন অলরেডি হয়েছে এবং এটাকে রাখার দায়িত্ব হচ্ছে লোকজনের। কারণ এটা গভর্নমেন্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট পাহারা দিয়া রাখার মতো এত লোক দেওয়া সম্ভব না। জীববৈচিত্র্যের দিক থেকে উপকূলীয় এই ম্যানগ্রোভ বনে এখন সুন্দরবনের অনেক বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর হরিণ আছে এবং এই বনাঞ্চলগুলো এখনই মানে বাইরে বিশেষ করে ওয়াইল্ড লাইফের জন্য উপযুক্ত হয়ে গেছে। শুধু ওয়াইল্ড লাইফ অবমুক্ত করলে খুব সুন্দরভাবে তারা থাকতে হবে, খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে আরেকটি ম্যানগ্রোভ বন সৃষ্টিতে কোনো বাধাই যে ছিল না তা নয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় বারবার হোঁচট খেয়েছে এখানকার বনায়ন এবং বন সংরক্ষণ কার্যক্রম। এছাড়া জোয়ারের পানি সেই সাথে বালু উপরে উঠে আসায় ধ্বংস হয়ে গেছে অসংখ্য গাছ। সিডরের আঘাতের চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের বনভূমিগুলো। প্রাকৃতিক কারণে এই বনভূমির যে ক্ষতি হয়েছে সেটি মেনে নিতে না চাইলেও মেনে নিতে হয়, কিন্তু যে ক্ষতি মানুষের দ্বারা হচ্ছে সেটি কি মেনে নেওয়া যায়? বিশেষ করে এই বনভূমি না থাকলে সিডর কিংবা আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে আরো যে কত ভয়াবহ ধ্বংসলীলা দেখতে হতো সেটি হয়তো চিন্তাও করা যায় না। বনের ভিতরে বেশ কিছু অবৈধ লোক বাস করছে, এদের উচ্ছেদ করা উচিত। এখানে 330 জনের নামে আমাদের দখলের লিস্ট দেওয়া আছে, কিন্তু এরা উচ্ছেদ হচ্ছে না। একসময় কক্সবাজারের চকরিয়াতেও ছিল সুন্দরবনের মতো আরেকটি সমৃদ্ধ ম্যানগ্রোভ বন, যা ধ্বংস হয়ে যায় মানুষের চাপে। সেরকম কোনো কিছু যেন সদ্য সৃষ্টি হওয়া উপকূলীয় এই ম্যানগ্রোভ বনের ক্ষেত্রে না হয়, এমনটাই প্রত্যাশা করেন বন সংশ্লিষ্ট। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। পিলখানা নৃশংস হত্যাকাণ্ড